আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে শেখ হাসিনার পতনের পর গত ১৬-১৭টি মাস ধরে আমরা কি একটা দুর্বিষহ সময় পার করছিলাম, এবং আমাদের জাতীয় জীবন, আমাদের রাষ্ট্রীয় কূটনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সামাজিক সংহতি, এই বিষয়গুলো যেভাবে হুমকির মুখোমুখি হয়ে গেছে, ঠিক এই বিষয়গুলোতে যে অবনতি ঘটেছে, এটি ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধের সময় ঘটেছিল কিনা আমি বলতে পারবো না। যারা মুক্তিযুদ্ধের সময় সমাজচিন্তক ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, রাজনৈতিক বিশ্লেষক ছিলেন, তারা এই বিষয়গুলো এখনকার সময়ের সঙ্গে মিলিয়ে যদি বিশ্লেষণ করেন, তাহলে হয়তো এটা আমার চাইতে তাদের সেই মূল্যায়ন অনেকাংশে নিরপেক্ষ হবে, বস্তুনিষ্ঠ হবে এবং বাস্তবভিত্তিক হবে। ১৯৭১ সনে আমি বালক ছিলাম। আমার যতটুকু মনে পড়ে, যে দৃশ্যগুলো দেখেছি, তাতে আমার কাছে মনে হয়েছে যে আমাদের মধ্যে যে যুদ্ধের ভীতি, এটি শুরু হয়েছিল আগস্ট সেপ্টেম্বর মাসে, আর এটা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ ৫ থেকে ৬ তারিখ পর্যন্ত এই ভয়টা আমাদেরকে তাড়া করেছিল গ্রাম বাংলাতে। আমি যখন গ্রামে থাকতাম, কিন্তু মার্চ মাস থেকে একেবারে মে মাস পর্যন্ত বা কিংবা জুন পর্যন্ত এটি অ্যাবসলিউটলি মনে হয় যেন কিছুই ঘটেনি। উপজেলা শহরগুলোতে বা থানা শহরগুলোতে ওখানে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং হচ্ছিল, লোকজনের মধ্যে একটা উন্মাদনা, সবাই বিবিসি বা ভয় যাবে আমেরিকার খবর শুনছে, অনেকে হুটহাট করে মুক্তিযুদ্ধে চলে গেছে, এই পর্যন্তই। কিন্তু পাকিস্তান আর্মির যে ভয়, হানাদারদের ভয়, রাজাকার আলবদরদের যে অত্যাচার, এটি আসলে বর্ষাকাল পর্যন্ত ছিল না। আপনারা জানেন যে আমাদের দেশে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড দাবদাহ থাকে, আষাঢ় শ্রাবণ ভাদ্র এই ৩টি মাস দেশের বেশিরভাগ অঞ্চল এখন নয়, ঠিক ১৯৭১ সনে সেই পানিতে প্লাবিত থাকতো, এবং মানুষ খাদ্যের যোগান, বর্ষাকে মোকাবেলা, ফসল ঘরে তোলা, গৃহপালিত গবাদি পশু নিয়ে এতটা ব্যস্ত যে যুদ্ধ নিয়ে চিন্তা করার সময় তাদের থাকতো না। জীবন যুদ্ধই তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যেত। অন্যদিকে এই আবহমান বাংলার বর্ষাকে জমের মতো ভয় পেত হানাদার বাহিনী হাজার বছর ধরে। ফলে বাংলার বর্ষাকে এতটা ভয় পেত যে বর্ষাকালে কখনো কোনো হানাদার বাহিনী বাংলাদেশে আক্রমণ চালায়নি। এই কারণে পাকিস্তানি বাহিনীও ঠিক আগস্ট পর্যন্ত তারা রণাঙ্গনে ওইভাবে তাদের যে জুলুম অত্যাচার এটা দেখায়নি। শরতের শুরুতে যখন তারা শুরু করলো, ঠিক সেই সময় আমাদের মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে গেছে। আর ডিসেম্বর মাসের ৬ তারিখে ভারত যখন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল ১৯৭১ সনে, তখন ওই দিন এক সপ্তাহের মধ্যে যুদ্ধের যে সমগ্র চালচিত্র, এটা পাল্টে গিয়ে বাংলাদেশের পক্ষে চলে এলো। তো যেটা বলছিলাম, যে এই যে যুদ্ধের একটা সংক্ষিপ্ত ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে বাঙালির সামাজিকতা বজায় ছিল, সামাজিক সম্প্রীতি বজায় ছিল, বিয়ে শাদী, জন্ম মৃত্যু, নামাজ কালাম, স্কুল কলেজ, মোটামুটি গ্রাম বাংলায় সবই স্বাভাবিকভাবে চলছিল। শহরে যারা লোকজন ছিলেন, তাদের একটা অংশ ভয় পেয়ে তারা গ্রামে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু গ্রামে গিয়ে তারা অনেকটা পিকনিকের মতো সেখানে ছিলেন। গ্রামে এই ধরনের, বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে এই ধরনের যে শহরের যে আতঙ্ক, এটা গ্রামে ছিল না। ফলে কি হলো, সারা বাংলাদেশের যে ৬৮,০০০ গ্রাম, এর মধ্যে হাতে গোনা ধরুন ২-৩ হাজার গ্রাম ব্যতি রেখে প্রায় সব জায়গাতেই পরিবেশ স্বাভাবিক ছিল। তো সেই দিক থেকে আপনি যদি ২০২৪ সনের জুলাই আগস্ট বিপ্লব ধরেন, তাহলে সেই ৬৮,০০০ গ্রাম, ৫০০-র মতো উপজেলা, ৬৪টি জেলা, এমন কোনো পথ নেই, এমন কোনো প্রান্তর নেই যে প্রান্তরে ভয়ের রাজত্ব চালু হয়নি। এবং এই সময়টিতে কোনো বহির্শত্রু আমাদেরকে আক্রমণ করেনি। আমাদের নিজেদের মধ্যে যে শ্রেণী শত্রু, আমাদের যারা ভাই বোন, দীর্ঘদিন আমরা এই সমাজে বসবাস করে আসছি, তাদের অনেকের সঙ্গে আমাদের রাজনীতির বিরোধিতা ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল, ক্ষেত্র বিশেষে শত্রুতা ছিল। এই মানুষগুলো একে অপরের জন্য এই গত ১৬-১৭ মাসে রীতিমতো জমদূত, আমার ইচ্ছে ছিল আজরাইল বলার, কিন্তু এখানে ইচ্ছে করে আজরাইলটা বললাম না, এর সঙ্গে ধর্মীয় একটা অনুভূতি জড়িত, আমরা এটাকে বলি মৃত্যুদূত বা জমদূত। তো জমদূত যেভাবে এসে একটি মানুষের টুটি চেপে ধরে,
পৃথিবীর কোনো আকুতি যমদূতকে তার কর্ম থেকে যাকে বলা হয় নিবৃত করতে পারে না। তার মায়া নেই, দয়া নেই, তার কামনা নেই, বাসনা নেই, কেবলই মাত্র অন্যের প্রাণ হরণ তার একমাত্র উদ্দেশ্য। ঠিক একইভাবে শেখ হাসিনার পতনের পর আমরা এই বাংলায় যেটি জিনিস দেখলাম যে কিছু মানুষ রাতারাতি যমদূত হয়ে গেল, কিছু মানুষ হায়না হয়ে গেল, কিছু মানুষ যাকে বলা হয় আরো যে হিংস্র প্রাণীগুলো রয়েছে কীট পতঙ্গ হয়ে গেল। তারা মানুষের জীবন, মানুষের যৌবন, ধন সম্পদ, স্ত্রী পুত্র কন্যা থেকে শুরু করে গৃহপালিত গবাদি পশু সব কিছু তছনছ শুরু করলো। তাদের সেই তছনছের কারণে ওই দিন অল্প সময়ের মধ্যে মানে যে অর্থনৈতিক উন্নয়নটাই এবং যে অর্থনৈতিক স্থিতিশীলতাটি বাংলাদেশে প্রতিষ্ঠা পেয়েছিল গত 15 বছরে, সেটি 15 দিনের মধ্যে তছনছ হয়ে গেল। এবং সেই তছনছ হয়ে যাওয়া অর্থনীতির যে চাকা এখনো পর্যন্ত কিন্তু চালু হয়নি। এর মধ্যে দেশে উগ্রবাদ এমনভাবে বেড়ে গেছে, কিছু রাষ্ট্র বিশেষ করে পাকিস্তান, তুরস্ক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এত বেশি বাড়াবাড়ি শুরু করেছে যেটি এখন রীতিমতো নির্মমতার পর্যায়ে পৌঁছে গেছে। এবং তাদের সেই উলঙ্গ উল্লম্ফন মানে ন্যাংটা হয়ে যখন কেউ লাফালাফি করে এটিকে বলা হয় উলঙ্গর উল্লম্ফন। এবং চারিদিকে অশ্লীলতা, অশ্রাব্যতা, যে শব্দগুলো আমরা কখনো শুনিনি বা যে শব্দগুলো আমরা জানি কিন্তু আমরা কখনো সেই কথাগুলো বলিনি এবং কোনো সভ্য সমাজে সেই কথাগুলো উচ্চারিত হবে এটা যখন আমরা কখনো কল্পনা করতে পারিনি, দেখা গেল আইএসআইয়ের যারা এজেন্ট, পাকিস্তানের যারা এজেন্ট, সেই অশ্লীল এবং অশ্রাব্য শব্দগুলো আমাদের কিছু ইউটিউবারদের মুখে তারা তুলে দিল। এই কারণে তুলে দিল যে বাঙালি যে একটা অসভ্য জাতি, বাঙালি যে একটা অশ্লীল জাতি, এরা যে পেটের আবর্জনা মুখে নিয়ে ঘুরে বেড়ায়, এরা যে মানুষের যে পায়ুপথ এবং যৌনাঙ্গ এই দুটো অঙ্গকে চশমা রূপে, বাইনোকুলার রূপে নিজেদের চোখের সঙ্গে লাগিয়ে এবং যত রকম পৃথিবীর দুর্গন্ধ রয়েছে সমস্ত দুর্গন্ধ সারা শরীরে মেখে এরা যে একটা নিষিদ্ধ প্রাণী, হারাম প্রাণী, ইসলামের দৃষ্টিতে হারাম প্রাণী একটা পশুও রয়েছে, আমি নামটা উচ্চারণ করলাম না, আচার আচরণে সেই হারাম প্রাণীদের প্রতিনিধিত্ব করে। এটি কিছু ইউটিউবারদের মাধ্যমে যখন পুরো বাঙালি জাতির চরিত্র হনন করার চেষ্টা করা হচ্ছিল, ঠিক সেই সময়টিতে 1971 সালের মতো রাশিয়া বাংলাদেশের অস্তিত্ব রক্ষায়, সভ্যতা রক্ষায়, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে এসেছে বলে নানা মাধ্যমে কূটনৈতিক মহলে কথা বলার চেষ্টা হচ্ছে বা একটা ন্যারেটিভ তুলে ধরার চেষ্টা হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন ধরে সুদূর প্রবাসে অবস্থান করছেন। তো তিনি প্রবাসী থেকে তার দল পরিচালনা করতে গিয়ে নানা রকম বাধার সম্মুখীন হচ্ছেন এবং এটা হয় না, রাজনীতি একটা প্র্যাকটিক্যাল বিষয়। এখানে সরাসরি মাঠে উপস্থিত না থাকলে আসলে রাজনীতির যে পরিপূর্ণ নিয়ন্ত্রণ কখনোই কোনো নেতার হাতে থাকে না। তো শেখ হাসিনার জামানাতে তিনি দেশের বাইরে থেকেছেন, এর কারণ হলো তার বাংলাদেশে আসার মতো অবস্থা ছিল না, কোনো পরিস্থিতি ছিল না, আর সরকারও সেটা চায়নি। কিন্তু যখন একটা পট পরিবর্তন হলো তখন এই বৃহত্তম রাজনৈতিক দলটিকে আগুলসালো করার জন্য, এটিকে ব্যাকফুটেজে পাঠিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা এবং তদবির হচ্ছিল এবং যে রাজনৈতিক শূন্যতা তৈরি করে একটি অরাজকতার পরিস্থিতির মাধ্যমে যারা 71-এ পরাজিত শক্তি তারা যেভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল, আবার যেভাবে পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্তি করা, অন্ততপক্ষে সাংস্কৃতিকভাবে, রাজনীতির যে ধর্মতত্ত্ব সেইভাবে, কিংবা বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার ব্যাপারে, একটি এমিরেটস কায়েম করার ব্যাপারে, একটি খিলাফত কায়েম করার ব্যাপারে যেভাবে তৎপরতা চলে আসছিল, এটি সভ্যতার জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য রীতিমতো একটি হুমকি স্বরূপ। তো এই অবস্থাতে আমাদের যে ডিপ স্টেট পলিসির যারা প্রবক্তা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এই ঘটনার সঙ্গে ভারতও জড়িত ছিল, শেখ হাসিনার যে পতন, সেই পতনের সঙ্গে ভারতের কিছুটা হলো তাদের সংযুক্তি রয়েছে এবং একই ঘটনা তারা 1975 সনে ঘটিয়েছিল। এর কারণ হলো আপনি দেখেন অনেক সময় নিজের ঘরের সন্তান বা নিজের পেটের সন্তান, অরুর্জার সন্তান পিতামাতার জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন সেই সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য
পিতামাতা যে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বা তাকে বোঝানোর জন্য যে তুমি যে কাজটি করছো সেটি ঠিক নয়। আওয়ামী লীগের 2021 সন থেকে আওয়ামী লীগের যে আচরণ, অনেক আচরণ ভারতের পছন্দ হচ্ছিল না। শেখ হাসিনা নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছিলেন, তিনি ভারতের কর্তৃত্ব থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন, তিনি চীনের সঙ্গে একটি বন্ধুত্ব সম্পর্ক, আমেরিকার সঙ্গে একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি ভারত কোনো অবস্থাতে মেনে নেয়নি। ভারত এখানে একেবারে পরিপূর্ণভাবে 100% দাসত্ব তারা কামনা করছিল, যেটি শেখ হাসিনা আসলে নিতে পারেননি। এর ফলে যেটা হলো, শেখ হাসিনাকে একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল। ফলে কি হলো, ভারতের যে অন্তর্নিহিত বেদনা, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষোভ, আমাদের দেশে আওয়ামী লীগের যে সকল অপশাসন ছিল, কুশাসন ছিল, ছাত্রলীগ যুবলীগ নিয়ে আওয়ামী লীগ নিয়ে যে অভিযোগ ছিল সমাজে, সব মিলিয়ে যখন একটা বিপ্লব, বিদ্রোহ, গণ অভ্যুত্থান ঘটার একটা পরিবেশ পরিস্থিতি হলো, ঠিক সেই সময়টাতেই জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হয়ে গেল। এটিকে এখন অনেকে বিপ্লব বলছেন না, গণ অভ্যুত্থান বলছেন। সেটি সংগঠিত হয়ে গেল। তো সেটি সংগঠিত হওয়ার পরে মানুষের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রায়নের, মানুষের যে আশা ছিল রাজনীতি, বাক স্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তির ব্যাপারে, মানুষের যে আশা ছিল একটি বৈষম্যহীন সরকার গঠন, একটি বৈষম্যহীন সমাজ গঠন, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন, পুরো জিনিসটি অবস্থা এমন হলো, প্রথম দিকে বলা হতো যে যেই লাউ সেই কোদা, অর্থাৎ জুলাই আগস্ট যে অভ্যুত্থানের 1 মাসের মাথায় মানুষের স্বপ্ন ভঙ্গ হয় এবং যারা বিপ্লবের নায়ক, গণ অভ্যুত্থানের নায়ক, তাদের কর্মকাণ্ড, কথাবার্তা, আচার আচরণ সবকিছু দেখে মানুষ বলাবলি করার চেষ্টা করলো প্রথমে যেই লাউ সেই কোদো, অর্থাৎ আগে যা ছিল তাই তো আছে। পরবর্তী মাসে বলা শুরু হলো আগেই ভালো ছিলাম, এখন যা আছে তার সাথে আগেই ভালো ছিলাম। আর ঠিক 2025 সনের জুন জুলাইতে এসে মানুষ বলা শুরু করলো যে খুব দ্রুত এদের হাত থেকে মুক্তি পাওয়া দরকার, একটা রাজনীতির সমাধান দরকার এবং একটি রাজনীতি ছাড়া আসলে জনগণের মুক্তি সম্ভব না। এজন্য যে মানুষগুলো আওয়ামী লীগকে পছন্দ করছে না, তারাও মনে করলো যে একটা রাজনীতির ইনক্লুসিভনেস দরকার, আওয়ামী লীগের একটা রিকনসিলিয়েশন দরকার। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে একটি সমঝোতা দরকার এবং সকল পক্ষের অংশগ্রহণ করা ছাড়া যে রাজনৈতিক মুক্তি মিলবে না, জাতীয় মুক্তি মিলবে না এবং ভালো কোনো ফলাফল আসবে না, এটি মোটামুটি সমস্ত মানুষ বুঝে গেছে। তো যখন জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক সেই সময়টিতে যারা এই ডিপ স্টেট পলিসির জনক কিংবা ধরুন যারা এই আইএসআইয়ের এজেন্ট, পাকিস্তানের এজেন্ট, তারা অনেকটা বেপরোয়া হয়ে পড়লো। তারা যে কোনো মূল্যে একটা বিপ্লবী সরকার করতে হবে, যে কোনো মূল্যে আরও অরাজকতা করতে হবে, যে কোনো মূল্যে নতুন নতুন সমস্যা তৈরি করতে হবে, এই বিষয়গুলি নিয়ে যখন একটা ভাইব তৈরি করার চেষ্টা করছে, ঠিক সেই সময়টিতে হঠাৎ করে বিএনপির যে চেয়ারপারসন জনাব তারেক রহমান, তার যে বাংলাদেশে আগমন, এই বাংলাদেশে আগমন সমস্ত মানুষের চিন্তা চেতনাকে অনেকটা উল্টে দিয়েছে এবং তার আসার পেছনে জনাব ভ্লাদিমির পুতিন কিংবা রাশিয়ার যে কূটনৈতিক মহল, তাদের একটা গ্রিন সিগন্যাল আছে, অনেকে বলছে ভারতের একটা গ্রিন সিগন্যাল আছে এবং তারা তাকে প্রোটেকশন দিয়ে, নিশ্চয়তা দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে যাতে করে একটা রাজনীতির সমতা হয়। এটি নিয়ে বিভিন্ন পক্ষ বিপক্ষ নানা রকম সমালোচনা করার চেষ্টা করছেন, কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যা কিছুই হোক না কেন, একটা গণতন্ত্র আসুক। এদেশের যারা বাসিন্দা আমরা সবাই মিলেমিশে থাকি, আমাদের দেশটি উন্নয়নের যে ধারাবাহিকতা শুরু করেছিল সেই ধারাবাহিকতাটা বজায় থাকুক এবং আমরা যে যার অবস্থানে ভালো থাকি। বিএনপি সমর্থন দিলে বিএনপির লাভ হচ্ছে যে জাতীয় পার্টির এই বড় বড় নেতারা বিভিন্ন আসনে যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের ভোটারদেরকে টেনে আনতে পারেন, তাহলে ভোটে এমন একটা নির্ভরযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। অংশগ্রহণমূলক নির্বাচন না হলে, নির্বাচনটায় পার্টিসিপেশন কম হলে, মানে ভোটার উপস্থিতি যদি 10-15% হয়, তাহলে তো কোনো লেজিটিমেসি, কোনো বৈধতা পাবে না সেই নির্বাচিত সরকার। সেই আশঙ্কা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবে যদি এমন একটা জোট বিএনপি গঠন করে ফেলতে পারে বা সমঝোতায় যেতে পারে, যার ফলে মনে হবে যে এই সমঝোতায় আওয়ামী লীগের সায় আছে।
ফ্যাসিবাদের দোসর হিসেবে নিষিদ্ধ করার দাবি থাকবার পরেও এবং নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা এবং অনেক নেতা কর্মী সমর্থক গ্রেফতার হওয়ার আতঙ্কের মধ্যে থাকবার পরেও জাতীয় পার্টির দুটো অংশই, মানে প্রধান অংশ যাদের কাছে লাঙ্গল আছে, জাতীয় পার্টির প্রধান কার্যালয় আছে, এবং এরশাদ সাহেবের ভাই জিএম কাদের যে অংশের নেতৃত্ব দিচ্ছেন, সেই জাতীয় পার্টি যেমন নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে, তেমনি জাতীয় পার্টির হেভিওয়েট নেতাদের দ্বারা গঠিত জাতীয় পার্টির জিএম কাদের অংশ থেকে বেরিয়ে এসে জাতীয় পার্টির মন্ত্রী, বিএনপি আমলের মন্ত্রী, আওয়ামী লীগ আমলের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টির যে অংশটি গঠিত হয়েছে, এবং যারা আবার জাতীয় পার্টি থেকে বের হয়ে আগে অন্য দল করা আনোয়ার হোসেন মঞ্জু সহ আরো কয়েকজন রাজনৈতিক নেতার ছোট ছোট দলকে মিলিয়ে একটা গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করেছেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ গঠন করেছেন, তারাও আগামী নির্বাচনে প্রার্থীর মনোনয়ন ঘোষণা করেছেন। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন এনডিএফ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট 122 আসনে 132 জন প্রার্থী ঘোষণা করেছেন, আর জিএম কাদেরের অংশ তারা 245টি আসনে মনোনয়ন দিয়েছে। দুই তরফেরই নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু বিদেশি পক্ষগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা এই যে কিছুদিন আগে কমনওয়েলথ মহাসচিব ঘুরে গেলেন অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে, তারা দুই অংশের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছিলেন এবং কমনওয়েলথ মহাসচিবকে যেমন বলেছেন জাতীয় পার্টির দুই অংশের নেতৃবৃন্দই যে এখন নির্বাচনের যে পরিস্থিতি তাতে সেখানে কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই এবং তাদের উপর থেকে মামলা সরিয়ে না নিলে, তাদের উপর থেকে নানা রকম বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা সহ নানা রকম একটা নিবর্তনমূলক ব্যবস্থা সরিয়ে না নিলে তাদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া মুশকিল। বিশেষ করে এলাকায় যাওয়ার অধিকার চেয়ে এই কদিন আগে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশটি, অর্থাৎ এই জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন এবং তারা বলেছেন সরকার এই যে বলছে যে অস্ত্র দিয়ে প্রার্থীদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এমন নির্বাচনের কথা এরা আগে কখনো শোনেন নাই। জাতীয় পার্টির এই নেতৃবৃন্দ, বর্ষিয়ান নেতারা যারা একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেই 80-র দশক 70-এর দশক থেকে, এবং যারা কিনা একাধিক সরকারের আমলে মন্ত্রী থেকেছেন, তারা বলছেন যে তফসিলের পর অবৈধ অস্ত্র উদ্ধার না করে, বিশেষ করে আগস্টে যখন অস্ত্র লুটপাটের এই ভয়াবহ ঘটনা ঘটেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সরকার নিয়ন্ত্রণ করতে পারে নাই, কারণ সরকার মবক্রেসি দিয়ে সরকার পরিচালনা করতে চাইছে, দেশ পরিচালনা করতে চাইছে, তখন সরকার সকল মনোযোগ একটা দলের নেতাকর্মীদের ধরতে ব্যয় করছে। জাতীয় পার্টির দুই তরফের পক্ষ থেকেই আওয়ামী লীগের পক্ষে নানাভাবে কথা বলার চেষ্টা হচ্ছে, কারণ সংবাদ মাধ্যমগুলো লিখছে যে দুই তরফেরই প্রত্যাশা যে তারা নির্বাচনে গেলে নির্বাচনে তাদেরকে আওয়ামী লীগের ভোটার সমর্থকরা তাদের যেসব এলাকায় শক্ত অবস্থান আছে, এই নেতাদের অনেকেরই নিজস্ব এলাকায় শক্ত অবস্থান আছে, মানে জাতীয় পার্টি এরশাদ অংশ যেটা, জিএম কাদের অংশ যেটা, তার হয়তো উত্তরাঞ্চল রংপুর ছাড়া আর সর্বত্র একরকমের সাংগঠনিক কার্যক্রম দুর্বল হয়ে গেছে। কিন্তু এই যে আনিসুল ইসলাম মাহমুদ অংশটা, যেখানে এসে জাতীয় পার্টি থেকে ভেঙে বেরিয়ে যাওয়া অনেক নেতারা এসে যুক্ত হয়েছেন, সেখানে 18 জন আছেন যারা একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং যাদের নিজস্ব কনস্টিটিউয়েন্সি আছে। এখন এই শক্তির উপর ভিত্তি করে একদিকে তারা যেমন বিদেশি পক্ষগুলোকে বলছে যে তাদের যদি নির্বাচনে অংশ নিতে দেওয়া না হয় তাহলে নির্বাচনটি আরো অংশগ্রহণের দিক থেকে প্রশ্নবিদ্ধ হবে, এবং প্রশ্নবিদ্ধ হলে যেই সরকারই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক না কেন, যে দলই, সেই দল কিছুতেই একটা স্থিতিশীল সরকার গঠন করতে পারবে না। বিএনপির তরফে এখন এই চিন্তাটা বেশ জেঁকে বসেছে যে তাদের যদি বা জয় নিশ্চিত, মানে মতিউর রহমান মাহফুজ আনাম থেকে শুরু করে অনেকেই যদি বা তাদেরকে বলছেন যে বিভিন্ন জরিপে, মানে প্রথম আলো জরিপ থেকে শুরু করে নানা জরিপে এটা নিশ্চিত যে সংখ্যাগরিষ্ঠ
দল হিসেবে বিএনপি বেরিয়ে আসবে 2026-এর ফেব্রুয়ারির নির্বাচন থেকে এবং সরকার গঠন করে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রত্যেকেই প্রশ্ন করছেন, নির্বাচনটা অংশগ্রহণমূলক না হলে তাহলে তো কিছুতেই আসলে যে সরকার ক্ষমতায় আসবে সে সরকার বেশি দিন শান্তিতে ক্ষমতায় থাকতে পারবে না, মানে একটা স্থিতিশীলতা আনতে পারবে না। জাতীয় পার্টির তরফে এখন বিএনপির সঙ্গে যে দর কষাকষির চেষ্টা হচ্ছে, মানে এক রকমের প্রকাশ্যে অপ্রকাশ্যে সেই আলাপটা যে হচ্ছে, তার একটা প্রধান কারণ এটাই যে জাতীয় পার্টি বলছে আওয়ামী লীগের ভোটারদেরকে যদি ভোট কেন্দ্রে আনা না যায়, আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে পারবেন এমন একটা প্রতীক যদি তারা না পান, এমন একটা জোট বা সমঝোতা তারা যদি দেখতে না পান, তাহলে একদিকে যেমন 40-45-50% পর্যন্ত ভোটার আসলে নির্বাচনে ভোট না দিয়ে বাইরে থাকবেন, কারণ এমনকি 14 দলীয় জোটের কোনো দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, যথেষ্ট নিরাপদ বোধ করবেন কিনা জাতীয় পার্টি নেতৃবৃন্দ ভোটে অংশ নেওয়ার ক্ষেত্রে, সেটা এখনো আসলে একটা কোনো বড় দলের সমর্থনের উপর নির্ভর করছে, যার সূত্র হিসেবে জিএম কাদের অংশ, মানে শামীম হায়দার পাটোয়ারি জিএম কাদের অংশের জাতীয় পার্টি, মূল জাতীয় পার্টি নভেম্বর মাসেও বলেছিল যে তারা নির্বাচনে যেতে গেলে জামায়াতে ইসলামী বা জাতীয় পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যেতে চায়। এখন জাতীয় পার্টির দরকার মাঠে যাওয়ার জন্য সমর্থন, এবং এই সমর্থন তাদেরকে যোগাতে পারে বিএনপি। বিএনপি সমর্থন দিলে বিএনপির লাভ হচ্ছে যে জাতীয় পার্টির এই বড় বড় নেতারা বিভিন্ন আসনে যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের ভোটারদেরকে টেনে আনতে পারেন, তাহলে ভোটে এমন একটা নির্ভরযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। অংশগ্রহণমূলক নির্বাচন না হলে, নির্বাচনটায় পার্টিসিপেশন কম হলে, মানে ভোটার উপস্থিতি যদি 10-15% হয়, তাহলে তো কোনো লেজিটিমেসি, কোনো বৈধতা পাবে না সেই নির্বাচিত সরকার। সেই আশঙ্কা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবে যদি এমন একটা জোট বিএনপি গঠন করে ফেলতে পারে বা সমঝোতায় যেতে পারে, যার ফলে মনে হবে যে এই সমঝোতায় আওয়ামী লীগের সায় আছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিন্তু পরিষ্কার করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বলে এসেছেন এবং নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যত বক্তব্য রাখছেন, এমনকি এই মানে তারেক রহমান ফেরবার পরেও যে বক্তব্য রেখেছেন সেখানেও পরিষ্কার করে বলেছেন প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা ভোট দিতে পারবে না। 2008-এও আওয়ামী লীগ 48% ভোট পেয়েছে। এই এত বড় সংখ্যক ভোটারকে বাইরে রেখে, এর সঙ্গে 14 দলীয় জোটের ভোটারদেরকে বাইরে রেখে যে নির্বাচন হবে, সে নির্বাচনে যেই দলই নির্বাচিত হয়ে আসুক তারা ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না, কারণ তারা কোনো বৈধতা পাবে না। কিন্তু বিএনপির তরফে এই শেষ চেষ্টা হিসেবে, মানে এই নির্বাচনকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে একটা ভালো কৌশল হতে পারে জাতীয় পার্টিকে একটা সমঝোতায় আনা। সেটা কিন্তু জিএম কাদের অংশ যেমন বোঝাচ্ছে, আনিসুল হক মাহমুদ অংশ সেটা বোঝাচ্ছে। জিএম কাদের কিন্তু এই কথা আর গোপন রাখেন নাই। তিনি রংপুরে তার বাসভবনে বসে বলেই ফেলেছেন যে বিএনপির সঙ্গে জাতীয় পার্টির জোট হওয়ার হয়তো এখন আর সুযোগ নাই, আর জোট হয়ে তো এবার আসলে তেমন কোনো লাভও হচ্ছে না গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে পরিবর্তনের পরে, কারণ জোটভুক্ত হলেও আসলে দলে যোগ না দিলে যার যার প্রতীক নিয়েই তাকে নির্বাচন করতে হচ্ছে। জিএম কাদের তাদের আসলে কি নিয়ে দর কষাকষি হচ্ছে সেটা কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনা একরকম পরিষ্কার করেছেন। তিনি যদিও বলেছেন বিএনপির সঙ্গে আমাদের কোনো আলোচনা হয় নাই, কিন্তু তিনি এই নির্বাচনের বাকি আর কদিন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এমন সময়ে তিনি বলছেন যে আসন ভিত্তিক সমঝোতা হতে পারে বিএনপির সঙ্গে, যেখানে জাতীয় পার্টির প্রার্থী দুর্বল সেখানে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়া যেতে পারে, আবার যেখানে জাতীয় পার্টির ভালো প্রার্থী রয়েছে সেখানে বিএনপি সমর্থন দিলে যদি প্রার্থীরা জয়ী হন, তাহলে এমন সমঝোতার আলোচনা হতে পারে যদি তারা চান। কারণ বিএনপি দেখছে, মানে জামায়াতে ইসলামী তো এক অভূতপূর্ব জোট করে ফেলেছে, কয়েক দফায় এই নিয়ে কথা বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, মানে হেফাজতে ইসলামের এক অংশ, জাতীয় নাগরিক পার্টি, তরুণদের দল মিলিয়ে জামায়াতে ইসলামী এমন একটা সমঝোতা করেছে যে একটা বড়, মানে তারা যেটা বলছে যে ইসলামী সকল দলের ভোট এক বাক্সে পড়ার ব্যবস্থা করেছে, মানে একটা ঐক্য গড়ে তুলেছে। অন্যদিকে মাঠ থেকে বিএনপির নেতৃবৃন্দ টের পাচ্ছেন, যে কারণে তারেক রহমান ভার্চুয়াল সভাগুলোতে নিয়মিত বলছিলেন নেতাকর্মীদের যে এবারের নির্বাচন কিন্তু সহজ হবে না, এমনকি
লন্ডনে তার সর্বশেষ সভাতেও তিনি কথা বলে এসেছেন যে নির্বাচন এবার সহজ হবে না, কাজেই তাদেরকেই হিসাব নিকাশগুলো করতে হচ্ছে। বিএনপি বুঝতে পারছে যে আওয়ামী লীগের ভোট টানতে পারলেই কেবল একদিকে যেমন নির্বাচনে ভোটের সংখ্যায় বিজয় সুনিশ্চিত করবার ব্যবস্থা হয়, তেমনি নির্বাচনের পর সরকার স্থিতিশীলতা পেতেও সেই ভোট কাজে আসে। জিএম কাদের অংশে মানে জিএম কাদেরের পরিকল্পনাটা কি সেটা খুব পরিষ্কার করে জিএম কাদের কিন্তু বলেছেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি বলছেন দেশে আওয়ামী লীগের ওপর এখন সবচেয়ে বেশি নির্যাতন করা হচ্ছে, জাতীয় পার্টি সবসময় নির্যাতিতদের পক্ষে থাকে, নির্যাতিতদের পক্ষে কথা বলার কারণেই তারা জাতীয় পার্টিকে সমর্থন করতে পারে। আওয়ামী লীগের সদস্যরাও মানুষ এবং তারা দেশের ভোটার, তারা দলের সদস্য হতে পারে কিন্তু তারা দেশের নাগরিক। জামায়াত ও বিএনপি উভয়ই প্রকাশ্যে তাদের ভোট নেওয়ার কথা বলছে, অথচ জাতীয় পার্টি এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। কিন্তু ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের বড় একটি ভোট ব্যাংক লাঙ্গলের পক্ষে যেতে পারে। তাদের ভোট পাওয়া কি জাতীয় পার্টির অপরাধ হবে? তারা তো দেশের নাগরিক, তাদের দেশ থেকে বিতাড়িত করা হয়নি। আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি যেমন বিএনপির সঙ্গে দর কষাকষিতে জাতীয় পার্টি ব্যবহার করছে, যে আমরা বরাবর আওয়ামী লীগের নির্যাতনের বিপক্ষে যেহেতু বলেছি, আওয়ামী লীগের ভোটাররা আমাদের ভোট দেবেন, কাজে আমাদের সঙ্গে সমঝোতায় আসুন, তেমনি আনিসুল ইসলাম মাহমুদ পক্ষ এবং জিএম কাদের পক্ষ দু তরফেই এই যুক্তিটাও দেওয়া হচ্ছে যে দেশের মানুষ এখন সত্যিকার অর্থেই একটা মধ্যপন্থার সমঝোতার দিকে যেতে চায় এবং তারা চায় পরীক্ষিত ব্যক্তিদের একটা সরকার, যে সরকার গত 15-16 মাস ধরে বাংলাদেশের মানুষ যে ভয়াবহ অস্থিরতার অস্থিতিশীলতা দেখছে তার বাইরে একটা ভরসা করার মতো, নির্ভর করবার মতো একটা সরকার গঠন করতে পারে এমন একটা সমঝোতা বা জোটের সম্ভাবনা বাংলাদেশের ভোটাররা এখন দেখতে চায়। মানে জাতীয় পার্টির অভিজ্ঞ বর্ষিয়ান নেতারা, কয়েক দফার মন্ত্রী থাকা এই শীর্ষস্থানীয় নেতারা তাদের সেই অভিজ্ঞতার বিষয়টিও বিএনপির সঙ্গে আলাপ করছেন এবং বলছেন আওয়ামী লীগ বিরোধিতার চাইতে একটা স্থিতিশীলতার রাজনীতি উপহার দেওয়ার প্রতিশ্রুতি হয়তো তাদেরকে এখন নির্বাচনে একটা ভালো ফল এনে দিতে পারে এবং সেটাই হতে পারে জাতীয় পার্টির সঙ্গে বিএনপির সমঝোতার ভিত্তি।